সম্প্রতি ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করি আপনারা সকলেই ভালো করেছেন, কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে এই বিসিএস পরীক্ষা বিশেষ করে ইংরেজি অংশে বেশ কিছু কনফিউজিং প্রশ্ন সেট করা হয়েছিল। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এবং দ্যাট হি উইল বি বিসিএস ক্যাডার, এই বিসিএস ক্যাডার এখানে আন্ডারলাইন করে দিয়ে বলা হয়েছিল যে এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ। আপাতত দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ ড্রিম একটা নাউন, নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ বসে। আপাতত দৃষ্টিতে এটা অ্যাডজেক্টিভ ক্লজ মনে হলেও এটা হচ্ছে একটা নাউন ক্লজ। নাউন ক্লজ কেন সেটা আমরা আলোচনা করছি। দ্যাট ক্লজ যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট ক্লজে যে মেইন ভার্বটা এটা যদি ইন্ট্রান্সিটিভ ভার্ব হয়, ইন্ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, ইন্ট্রান্সিটিভ ভার্ব হয়, তাহলে এই ক্লজটা নাউন ক্লজ হবে। এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব কেন? এ বিসিএস ক্যাডার এটা কিন্তু অবজেক্ট নয়, এটা একটা কমপ্লিমেন্ট, এটা সাবজেক্টেরই একটা পরিচয় প্রকাশ করছে, সুতরাং এটা কিন্তু অবজেক্ট নয়। তাহলে স্বভাবতই যে সকল ভার্ব ইন্ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো যদি সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার করা হয় যাদের অবজেক্ট থাকে না, সেটা হবে নাউন ক্লজ। কিন্তু কখনো যদি যে ভার্বটা থাকবে ওই ভার্বটা যদি ট্রান্সিটিভ ভার্ব হয় এবং ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, তাহলেও সেটা নাউন ক্লজ হবে। আবার ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে কিন্তু অবজেক্ট নাই, তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। চলুন একটু, এটা যেহেতু নাউন ক্লজ, এরকম আমরা আর দুইটা উদাহরণ দিতে পারি। যেমন মাই ড্রিম দ্যাট আই উইল অথবা আই উড এস্টাবলিশ এ স্কুল হ্যাজ নট, উডটাকে আমরা উইল বলি, হ্যাজ নট কাম। দেখেন আই উইল এস্টাবলিশ, আমি বললাম দ্যাট আই উইল এস্টাবলিশ এ স্কুল, এটা যদি আন্ডারলাইন করে দেয়া থাকে এটাও হবে একটা নাউন ক্লজ। কারণ হচ্ছে যে ভার্বটা দেয়া আছে ট্রান্সিটিভ ভার্ব এবং ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট দেয়া আছে। একটা বেসিক জিনিস আপনাদের মনে রাখতে হবে যে মাই বিলিভ, মাই ড্রিম, দি ফ্যাক্ট, দি নিউজ, দি রিউমার, দি প্রপোজাল, দি রিপোর্ট, এভাবে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এদের পরে যে দ্যাট ক্লজ থাকবে অথবা যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ যেটাই থাকুক না কেন সেটা হয় অ্যাডজেক্টিভ ক্লজ হবে না হলে নাউন ক্লজ হবে। প্রশ্ন হলো কখন নাউন ক্লজ হবে? যখন সেন্টেন্সে ইন্ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করা হবে, ইন্ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করা হবে এবং ইন্ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, তখন সেটা নাউন ক্লজ হবে। আবার যদি ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করা হয়, এবং ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকে তখন সেটা নাউন ক্লজ হবে। আবার যদি ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করা হলো কিন্তু ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট নাই, বিশেষ করে বস্তুবাচক অবজেক্ট না থাকলে সেটা আবার নাউন ক্লজ হবে না, তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। একটা জিনিস মনে রাখবেন, ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব থাকলে সেটা নাউন ক্লজ, ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার হলো এবং এর অবজেক্ট থাকলো মানে সেন্টেন্সটা পরিপূর্ণ হলো। ট্রান্সিটিভ ভার্ব রিকোয়েস্ট অ্যান অবজেক্ট, তাহলে ইনট্রান্সিটিভ ভার্ব থাকলে নাউন ক্লজ, ট্রান্সিটিভ ভার্ব এবং এরপরে যদি অবজেক্ট থাকে সেটাও নাউন ক্লজ। কিন্তু ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করা হলো কিন্তু সেখানে বস্তুবাচক অবজেক্ট নাই, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টটা নাই, তখন সেটা নাউন ক্লজ হবে না, তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। চলুন আমরা দুই একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে এটা দ্বারা আমার এই শর্ত পূরণ হলো, এটা দ্বারা আমার এই শর্ত পূরণ হলো, কারণ এখানে এস্টাবলিশ এ স্কুল এটা হলো একটা অবজেক্ট। তাহলে আমি এই শর্তটা একটু পূরণ করার চেষ্টা করি। যেমন the news that he gave me is fake, যে খবরটা সে আমাকে দিল সেটা হচ্ছে ভুল। দেখেন গেভ, GAVE পাস্ট করছি,
দ্য নিউজ দ্যাট হি গেভ মি। আমার প্রশ্ন হলো যে গিভটা হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট লাগবে, কিন্তু অবজেক্ট আছে কি? গিভ হচ্ছে একটা ডাই ট্রান্সিটিভ ভার্ব, এর দুটো করে অবজেক্ট লাগবে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট, একটা বস্তুবাচক অবজেক্ট। আমাদের বিশেষ করে প্রয়োজন কি? বস্তুবাচক অবজেক্ট। এখানে যদি বস্তুবাচক অবজেক্ট থাকতো তখন সেটা নাউন ক্লজ হতো, যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট দেয়া আছে, সুতরাং এটা তখন অ্যাডজেক্টিভ ক্লজ হবে, এটা তখন অ্যাডজেক্টিভ ক্লজ। আবার নাউন ক্লজ কখন হবে? ধরুন আমি এভাবে বললাম, মাই the news that he gave loan is not true. The news that he gave loan, লক্ষ্য করুন he gave loan এটা একটা ট্রান্সিটিভ ভার্ব, কি দিয়েছে? লোন। লোন একটা কি? বস্তুবাচক অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, তখন এই গিভ ভার্ব ব্যবহার করা সত্ত্বেও এটা তখন নাউন ক্লজ হয়ে যাচ্ছে। বেসিক পার্থক্যটা কি? যদি ট্রান্সিটিভ ভার্বের বস্তুবাচক, এটা যেহেতু একটা ডাই ট্রান্সিটিভ ভার্ব, এই দুটো করে অবজেক্ট লাগবে, একটা অবজেক্ট আছে কিন্তু সেটা আবার ব্যক্তিবাচক অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, বাক্য পরিপূর্ণ অর্থ করতে পারবে না। কিন্তু যদি ব্যক্তিবাচক অবজেক্ট না থেকে ডাইরেক্ট অবজেক্ট থাকে, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট থাকে, তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ না হয়ে নাউন ক্লজ হবে। এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি, যেমন the news that he gave loan to me is not true. আন্ডারলাইন থাকলো he gave loan to me, এই অংশটা দেয়া থাকলো। সাধারণত অবজেক্ট, দুটি অবজেক্ট যদি বসে তাহলে জেনারেল অর্ডারটা হচ্ছে আগে ব্যক্তিবাচক অবজেক্ট বসবে, পরে বস্তুবাচক অবজেক্ট বসবে। তবে বস্তুবাচক অবজেক্টটাকে আগে ব্যক্তিবাচক অবজেক্ট বসার কথা, পরে আগে ব্যক্তিবাচক অবজেক্ট বসার কথা, আগে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বসার কথা, এরপরে বস্তুবাচক অবজেক্ট বসার কথা। কিন্তু এখানে আমি আগেই বস্তুবাচক অবজেক্ট বসেছি, পরে ব্যক্তিবাচক। মনে রাখবেন যখন আমি উল্টাবো, যখন আপনি বস্তুবাচক অবজেক্টটাকে সামনে নিয়ে আসবেন এবং ব্যক্তিবাচক অবজেক্টটাকে পিছনে দিবেন, তখন ওই ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে টু বসাতে হবে, একটা প্রিপজিশন করবে। তার মানে দেখেন এই গিভ হচ্ছে একটা ডাই ট্রান্সিটিভ ভার্ব, এর দুইটা অবজেক্ট দেয়া আছে, তাহলে সেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে এবং সেটা নাউন ক্লজ হয়ে যাবে। এই সেন্টেন্সে দেখেন দুটো অবজেক্ট দেয়া না থাকলেও যেটা আমার প্রয়োজন বস্তুবাচক অবজেক্ট সেটা দেয়া আছে, তার কারণে এটা নাউন ক্লজ হচ্ছে। এখানে একই গিভ ভার্ব, অবজেক্ট দেয়া আছে কিন্তু এই অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, যার কারণে এটা নাউন ক্লজ না হয়ে অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে। ধন্যবাদ সকলকে। আশা করি নেক্সট ক্লাসে আমরা এরকম নতুন কোনো কনফিউজিং প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবো। সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।